সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরও একটি ভিডিও টিউটোরিয়াল ক্লাসে। আমাদের আজকের ক্লাসের আলোচনার বিষয়বস্তু ইন্টারমিডিয়েটের গ্রামারের 3 নম্বর টপিক ফ্রেজ অ্যান্ড ওয়ার্ডস। আজকে আমাদের ফ্রেজ অ্যান্ড ওয়ার্ডসের 1 নম্বর ক্লাস। আমরা 2টা বা 3টা ক্লাসে ধাপে ধাপে পর্যায়ক্রমে এই টপিকটা শেষ করব। তো আজকের ক্লাসে আমরা আলোচনা করব আমাদের এই ফ্রেজ অ্যান্ড ওয়ার্ডসে আসা মোস্ট ইম্পর্টেন্ট বেশ কিছু ক্লু নিয়ে। এই ক্লুজগুলো কোথায় বসে, কিভাবে বসে, কি কি টেকনিক অ্যাপ্লাই করলে খুব সহজে আমরা উত্তরগুলো বের করতে পারবো, সেগুলো চলো আমরা একটু ধাপে ধাপে দেখার চেষ্টা করি। দেখো, যে কোনো একটা প্রশ্ন সলভ করার জন্য এই প্রশ্নের প্যাটার্নটা বোঝা খুব জরুরি। যেহেতু আমাদের এই টপিকটা ইন্টারমিডিয়েট লেভেলে তোমাদের সবার জন্যই নতুন, এসএসসি লেভেলে যেহেতু এই টপিকটা আমাদের কারোরই ছিল না, চলো আমরা আগে প্রশ্নের ধরনটা বুঝে নেই। ইতিমধ্যে অনেকেই হয়তো এই টপিকটা নিয়ে কাজ করেছো বা ক্লাস পেয়েছো, পড়াশোনা করেছো, কেউ কেউ এখন পর্যন্ত পড়োনি বা পাওনি। আমাদের সবার জন্যই আমাদের এই কথোপকথনগুলো। দেখো, আমাদের স্ক্রিনে বেশ কিছু ক্লু দেখতে পাচ্ছ। অ্যাজ ইফ, ওয়াজ বর্ন, অ্যাজ সুন অ্যাজ, ইট, হোয়াট ডাজ লুক লাইক, দেয়ার, হ্যাভ টু, লেট অ্যালোন, উড রাদার, হ্যাড বেটার। এই প্রত্যেকটা ক্লুর একটা স্বতন্ত্র অর্থ রয়েছে, আলাদা আলাদা অর্থ রয়েছে। ধর আমরা এবার বেশ কিছু কোয়েশ্চেন দেখি। দেখ, এখন 10টা লাইন আছে। এই 10টা লাইনে উপরের এই 10টা ক্লু এক একটা এক এক জায়গাতে বসবে। কোনটা কোন জায়গাতে বসবে এই কাজটি সঠিকভাবে করার জন্য তোমাকে 2টা যোগ্যতা অর্জন করতে হবে। এক হচ্ছে এই প্রত্যেকটা ক্লুর অর্থ তোমাকে জানতে হবে এবং প্রত্যেকটা বাক্যের মিনিং তোমাকে বুঝতে হবে। তাহলে তুমি বুঝতে পারবে যে অর্থ অনুযায়ী কোন ক্লুটা কোন জায়গায় বসলে এটা সামঞ্জস্যপূর্ণ হয় এবং বাক্যটা পরিপূর্ণ হয়। এখানে গ্রামাটিক্যাল কাজ ভীষণ কম, এখানে শুধুমাত্র অর্থের উপরে বেস করেই মোটামুটি কাজগুলো করে ফেলা যায়। এই হচ্ছে আমাদের কোয়েশ্চেন প্যাটার্ন। ওকে, এবার চলো আমরা ধাপে ধাপে কথা বলি। সব থেকে বেশি যেই ক্লুগুলা আসে সেগুলো নিয়ে আমরা একটু কথা বলি। একদম প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে ওয়াজ বর্ন। এই ক্লুটা মোটামুটি সবগুলো প্রশ্নেই খুঁজে পাওয়া যায়। তো ওয়াজ বর্নটা আমরা কোথায় বসাবো? বেসিক্যালি ওয়াজ বর্নটা আমাদের বসে হচ্ছে জন্মগ্রহণ করা অর্থে। অর্থাৎ 10টা বাক্যের মধ্যে তুমি একটা বাক্য পাবে যেখানে বিখ্যাত কোনো ব্যক্তির জন্মগ্রহণ নিয়ে কথা বলা হয়। তিনি কোথায় জন্মগ্রহণ করেছেন, তিনি কবে জন্মগ্রহণ করেছেন, কত তারিখে বা কোন সালে জন্মগ্রহণ করেছেন, এই জাতীয় কথাগুলো থাকে। সাধারণত ওয়াজ বর্নটা বসে আমার ওই ধরনের বাক্যে যেখানে বিখ্যাত কোনো ব্যক্তির কথা বলে দেওয়া থাকে নর্মালি। তবে এটা জরুরি না যে তাকে বিখ্যাত কোনো ব্যক্তি হতে হবে, তোমার কথাও বলতে পারে, আমার কথাও বলতে পারে। তবে পরীক্ষায় আসা বাক্যগুলোর মধ্যে সাধারণত বিখ্যাত কোনো ব্যক্তির কথাই বলা থাকে। আমরা যদি আরেকটু বিস্তারিত বুঝি, দেখো 10টা বাক্যের মধ্যে একটা বাক্য তুমি পাবে যেখানে সাধারণত কোনো বিখ্যাত ব্যক্তির জন্ম নিয়ে কথা বলা থাকে। কোনো ব্যক্তি কোন স্থানে, কোন সালে কিংবা কোন তারিখে জন্মগ্রহণ করেছিল এরকম বোঝাতে প্যাসিভ ভয়েসে ওয়াজ বর্ন ফ্রেজটা বসে। একটা এক্সাম্পল দেখি আমরা। দেখো, লিও টলস্টয়, আ ফেমাস রাইটার, ওয়াজ বর্ন ইন রাশিয়া। তার মানে লিও টলস্টয় একজন বিখ্যাত ব্যক্তি, এরকম একটা নাম দেখলেই তুমি বুঝে ফেলবা যে এখানে ওয়াজ বর্নটা আমার নর্মালি বসার কথা। তো উনি কোথায় জন্মগ্রহণ করেছেন? রাশিয়াতে। হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়াল্লাম ওয়াজ বর্ন ইন 570 মক্কা, যে 570 খ্রিস্টাব্দে তিনি মক্কায় জন্মগ্রহণ করেছেন। কাজী নজরুল ইসলাম ওয়াজ বর্ন অন 25 মে ইন 1899, যে কাজী নজরুল ইসলাম 1899 সালের 25শে মে জন্মগ্রহণ করেছেন। দেখো, সবগুলাই মোটামুটি বিখ্যাত কোনো ব্যক্তির কথা এখানে আলোচনা করা হচ্ছে, বলা হচ্ছে। আমরা এই ওয়াজ বর্নের আরেকটু টেকনিক শিখি। দেখো, আমরা যখন নিয়মটা বুঝে ফেললাম, তারপরে আমরা একটু শর্টকাট যদি খুঁজি ওয়াজ বর্ন কোথায় বসে, যে শূন্য স্থানের পরে তুমি দেখবা যে প্রিপোজিশন সহ স্থান, সাল এবং তারিখ থাকে। আগের বাক্যে যেমন দেখেছ যে ইন রাশিয়া ছিল, ইন 570 ছিল, এরকম যখন থাকে তখন আমরা ওয়াজ বর্নটা বসাই। দেখো, এখন কয়েকটা বাক্য যদি আমরা নিজে নিজে প্র্যাকটিস করি, তুমি যদি নিজে নিজে করো যে ওয়াজ বর্ন কোথায় বসে। রবীন্দ্রনাথ ড্যাশ ইন দ্য ফেমাস ঠাকুর ফ্যামিলি, যে রবীন্দ্রনাথ বিখ্যাত ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। বুঝতেই পারছো এখানে ওয়াজ বর্ন বসবে। জয়নাল আবেদিন ড্যাশ ইন কিশোরগঞ্জ, ওয়াজ বর্ন ইন কিশোরগঞ্জ। হি ড্যাশ অন 13 নভেম্বর 1948, আই ড্যাশ অ্যান্ড ব্রট আপ ইন বাংলাদেশ। দেখো, যে লাস্টের দিকে বলছিলাম একে বিখ্যাত কোনো ব্যক্তি হতে হবে এমন কোনো কথা নাই। যেমন এই 2টা বাক্যে আমরা সাধারণত হি তার কথা বলছি, আই আমার কথা বলছি, এমনও থাকতে পারে।
তো আশা করি ওয়াজ বর্নটা নিয়ে ঝামেলা হওয়ার কথা না। যখন আমরা প্র্যাকটিসে যাব তখন তুমি আরও একটু বেশি ক্লিয়ার হবা। প্র্যাকটিস করতে গেলে যে ওয়াজ বর্নটা কোথায় বসবে আরও একটু ক্লিয়ার হবা তুমি। কারেক্ট? আচ্ছা, আমরা এবার সেকেন্ড ক্লু নিয়ে কথা বলি। এটাও খুব ইন্টারেস্টিং একটা ক্লু এবং প্রায় প্রত্যেকটা কোয়েশ্চেন এটাকে পাওয়া যায়। লেট অ্যালোন। তো লেট অ্যালোন মানে কি? ওই যে বলছিলাম প্রত্যেকটা ক্লুর অর্থ আমার আগে জানাটা দরকার। তো লেট অ্যালোন মানে হচ্ছে কোনো কিছু চিন্তাই করা যায় না, প্রশ্নই আসে না, ভাবাই যায় না বা দূরের কথা, এরকম অর্থ দেবে। অর্থাৎ 10টা বাক্যের মধ্যে তুমি একটা বাক্য পাবা যেই বাক্যে 2টা কাজের কথা বলা থাকবে। কাজ দুটো এমন থাকবে যে প্রথম কাজটা ওই সাবজেক্টের ঘরে যে আছে, তুমি আছো, সে আছে, রাম শ্যাম যদু মধু যেই থাক, প্রথম কাজটাই পারবে না, দ্বিতীয় কাজটা পারার প্রশ্নই আসে না। তার মানে 2টা কাজ এমনভাবে সাজানো থাকবে, একই প্যাটার্নের কাজ থাকে, প্রথম কাজটা না পারলে দ্বিতীয় কাজটা সে কখনোই পারবে না, এরকম অর্থ দেবে। এরকম জায়গায় আমরা বসাবো হচ্ছে লেট অ্যালোন। কাজগুলো কেমন হয় দেখো, আমরা একটু খেয়াল করি। যে বলছে হি ক্যান নট রাইড আ বাইসাইকেল ড্যাশ আ বাইক। সে একটা বাইসাইকেলই চালাতে পারে না, তো লেট অ্যালোন আ বাইক। তো মোটর সাইকেল চালানোর কথা বা বাইক চালানোর কথা তো ভাবাই যায় না, বা বাইক চালানোর প্রশ্নই আসে না। হি ক্যান নট স্কোর আ গোল ড্যাশ আ হ্যাট্রিক। তো লেট অ্যালোন আ হ্যাট্রিক। যে একটা ব্যক্তি একটা গোলই করতে পারে না, যে সে কি হ্যাট্রিক করতে পারবে? প্রথম কাজটা না পারলে দ্বিতীয় কাজটা সে পারবে? সম্ভবই না। দেখো, হি ক্যান নট গিভ মি 500 টাকা ড্যাশ 5000 টাকা। তো সে আমাকে 500 টাকাই দিতে পারে না, তো 5000 টাকার কথা তো ভাবাই যায় না, এটা তো হতেই পারে না। এরকম জায়গায় আমরা বসাবো হচ্ছে লেট অ্যালোন। ওকে, এখন দেখো আমরা লেট অ্যালোনের একটু টেকনিক জানি। যে বাক্যের মাঝখানে গ্যাপের ঠিক আগে কমা থাকবে। তাহলে তুমি লেট অ্যালোন যে বাক্যে বসবে বলে তোমার মনে হচ্ছে, আমরা গণিতে অঙ্ক করার পরে শুদ্ধি পরীক্ষা করি না, এরকম তুমি ইংরেজিতে যদি শুদ্ধি পরীক্ষা করতে চাও, ধরো তুমি একটা বাক্যে লেট অ্যালোন বসাইছো, আসলেই ঠিক জায়গায় বসাইছো কিনা এটা বোঝার জন্য আমরা একটু শুদ্ধি পরীক্ষায় যেতে পারি। কেমন? তুমি খেয়াল করবা যে বাক্যে তুমি লেট অ্যালোন বসাইছো সেখানে বাক্যের মাঝখানে গ্যাপের ঠিক আগে কমা আছে কিনা, আর কমার আগের অংশটা নেগেটিভ কিনা। লেট অ্যালোনে সবসময় কমার আগের অংশ নেগেটিভ থাকবে, কারণ বলেই তো দিচ্ছে যে এইটাই পারে না, ওইটা কিভাবে পারবে। তো না করার জন্য তো নেগেটিভ আসবেই। আমরা আরও কিছু এক্সাম্পল দেখি। দেখো, সালমা ক্যান নট মেক এ কাপ অফ টি। সালমা এক কাপ চাই তৈরি করতে পারে না ড্যাশ আর ডিনার ফর 10 গেস্টস। যে 10জন গেস্টের জন্য ডিনার রেডি করার তো প্রশ্নই আসে না। দেখো, শূন্যস্থানের ইমিডিয়েট আগে কমা আছে এবং তার আগের অংশটা হচ্ছে নেগেটিভ। এখানে আমরা বসাবো লেট অ্যালোন। সালমা ক্যান নট রিড বাংলা ওয়েল ড্যাশ ইংলিশ। যে সালমা বাংলাই ঠিক মতো পড়তে পারে না, তো ইংরেজি ঠিক মতো পড়তে পারবে এটা তো ভাবাই যায় না। হি ক্যান নট টেল মাই নেম ড্যাশ মাই অ্যাড্রেস। অর্থাৎ সে আমার নামই বলতে পারে না, লেট অ্যালোন মাই অ্যাড্রেস, আমার ঠিকানা বলতে পারবে এটা তো ভাবাই যায় না। মাই ফ্রেন্ড ক্যান নট ওয়াক প্রপারলি। যে আমার বন্ধু ঠিক মতো হাঁটতেই পারে না, লেট অ্যালোন রান ইন দ্য ফিল্ড। তো মাঠে সে দৌড়াতে পারবে এটা তো প্রশ্নই আসে না, এটা তো ভাবাই যায় না। তো আশা করি লেট অ্যালোন কোন জায়গায় বসবে এটা তোমরা সবাই বুঝতে পেরেছ। আসো আমরা আরেকটা ক্লু নিয়ে কথা বলি, এটা হচ্ছে হ্যাড বেটার। এটাও খুব কমন ক্লু, প্রায় সব কোয়েশ্চেনেই পাওয়া যায়। হ্যাড বেটার কোথায় বসে? বরং ভালো, তবুও ভালো, উত্তম বা শ্রেয়, এরকম অর্থ দিতে হ্যাড বেটার বসে। অর্থাৎ যখন আমরা কোনো একজন ব্যক্তিকে সরাসরি কোনো পরামর্শ দিই তখন হ্যাড বেটার বসে। আরও সহজভাবে যদি বলি, কোনো ব্যক্তিকে তুমি যদি কোনো পরামর্শ দাও, এই পরামর্শ দেওয়ার জন্য হ্যাড বেটার এই ক্লুটা বসবে। কীরকম? যে বিশেষ কোনো অবস্থায় বা পরিস্থিতিতে কি করা উচিত এই বিষয়ে কাউকে কোনো উপদেশ পরামর্শ দিতে হ্যাড বেটার ফ্রেজটি ব্যবহার করা হয়। কেমন? যে ইউ হ্যাড বেটার গো নাও, তোমার এখন চলে যাওয়া উচিত বা গেলে ভালো হয়। তারপর বলছে ইউ আর সিক, তুমি তো অসুস্থ, ইউ হ্যাড বেটার স্টে অ্যাট হোম, তোমার বাসায় থাকা উচিত, তুমি বাইরে যেও না, পরামর্শ দিচ্ছে। তাকে বলছে ইট মে রেইন টুডে, আজকে বৃষ্টি হতে পারে, ইউ হ্যাড বেটার টেক অ্যান আমব্রেলা, যে তোমার একটা ছাতা নেওয়া উচিত বা তোমার একটা ছাতা নিলে ভালো হয়। এই যে পরামর্শ দিচ্ছ, এরকম জায়গায় আমরা বসাই হচ্ছে হ্যাড বেটার। অর্থাৎ 10টা বাক্যের মধ্যে একটা বাক্য পাওয়া যাবে যেইখানে সরাসরি কোনো একটা পরামর্শ দেওয়া হচ্ছে কোনো ব্যক্তিকে, সে বাধ্য না কাজটা করতে, তুমি তোমার দিক থেকে পরামর্শ দিচ্ছ, সে করলে করুক না করলে না করুক এটা তার ব্যাপার, আর তোমার পরামর্শ দেওয়া দরকার, তুমি পরামর্শ দিলা, এরকম জায়গায় আমরা বসাবো হচ্ছে হ্যাড বেটার। আমরা যদি একটু স্পেশাল টেকনিক নিয়ে কথা বলি, যে পরামর্শ বা উচিত অর্থে বসে, আর গ্যাপের পরে V1 ফর্ম মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে সবসময়। অর্থাৎ তুমি যে বাক্যে হ্যাড বেটার বসাইলা
তুমি খেয়াল করবা শূন্যস্থানের পরে যে ভার্বটা দেওয়া আছে এই ভার্বটা তার প্রেজেন্ট ফর্মে দেওয়া আছে কিনা। যদি দেখো প্রেজেন্ট ফর্ম ছাড়া অন্য কোনো ফর্ম আছে বাট তুমি হ্যাড বেটার বসাই দিছো, তখন বুঝে নিবা যে তুমি ভুল বসাইছো। তখন আবারও ব্যাপারটা নিয়ে ভাববা, সঠিক জায়গাটা খুঁজে বের করার চেষ্টা করবা। আশা করি হ্যাড বেটার নিয়ে কারো কোনো কনফিউশন থাকার কথা না। চলো এবার আমরা একটু প্র্যাকটিস করি। দেখো, দ্য বেবি স্লিপিং, বেবিটা ঘুমাচ্ছে। ইউ ড্যাশ নট ওয়াইক ইট আপ, যে তোমার তাকে জাগানো উচিত হবে না, এখানে আমরা বলবো হ্যাড বেটার। ওই ড্যাশ থেকে রিক্সা, ইটস অলরেডি লেট, তার মানে আমরা অলরেডি দেরি করে ফেলছি, হয়তো আমরা হাঁটছিলাম। যে উই হ্যাড বেটার টেক এ রিক্সা, আমাদের একটা রিক্সা নেওয়া উচিত, বা রিক্সা নিলে ভালো হয়, বা আমরা বরং একটা রিক্সা নেই। ডোন্ট ডিস্টার্ব মি, আমাকে বিরক্ত করো না। ইউ ড্যাশ লিভ মি অ্যালোন অ্যাট দিস মোমেন্ট, ইউ হ্যাড বেটার লিভ মি অ্যালোন অ্যাট দিস মোমেন্ট। যদি বিরক্ত করতে না করতেছো তাইলে তাকে বলতে তুমি বরং এখন এখান থেকে আমাকে একা রেখে চলেই যাও। এই যে বরং অর্থে ব্যবহৃত হচ্ছে। তো আশা করি হ্যাড বেটার কোথায় বসবে এই ব্যাপারটা নিয়ে আর কারো কোনো সন্দেহ থাকার কথা না। চলো আমরা হ্যাড বেটারের কাছাকাছি আরেকটা ওয়ার্ড নিয়ে কথা বলি, এটা হচ্ছে উড র্যাদার। উড র্যাদার মানেও তবুও, বরং, কিন্তু এটা তুলনা প্রকাশ করতে ব্যবহৃত হয়। অর্থাৎ এই দুইটা কাজের মধ্যে কোন কাজটা ভালো তা প্রকাশ করতে উড র্যাদার ফ্রেজটি বসে। অর্থাৎ বাক্যে দুইটি কাজের কথা বলা থাকবে, এই কাজটি না করে ওই কাজটি করলে ভালো হয়, এরকম অর্থ দিবে। তারা দেখো একটু প্যাচ লাগতে পারে হ্যাড বেটার এবং উড র্যাদারের মধ্যে, একটু ঝামেলা আমরা আগেই সলভ করে নেই। আমরা বলছিলাম যে হ্যাড বেটারটা বসে হচ্ছে সরাসরি কাউকে কোনো পরামর্শ দিতে, আর উড র্যাদার সরাসরি পরামর্শ দিবে না, দুইটা কাজের কথা বলবে যে এইটা না করে ওইটা করলে ভালো হয়, এরকম অর্থ দিবে। একটা এক্সাম্পল দেখি আমরা, দেখো, আই উড র্যাদার ডাই দ্যান বেগ, যে আমার ভিক্ষা করার সাথে মরে যাওয়াও ভালো, বা মারা যাওয়াও ভালো। তাহলে দেখো যে ভিক্ষা করা এবং মারা যাওয়া অপশন আছে দুইটা, তো এই দুইটা অপশনের মধ্যে যখন পরামর্শ দিচ্ছে তখন আমরা বলি হচ্ছে উড র্যাদার। ওকে, আমরা আরেকটা বাক্য নিই, আই উড র্যাদার রিজাইন দেন টলারেট ইনজাস্টিস, যে এই চাকরি করতে গেলে তোমাকে অপমান সহ্য করতে হচ্ছে আর তোমার হাতে রিজাইন দেওয়ার একটা অপশন আছে, চাকরিটা ছেড়ে দেওয়ার অপশন আছে। তখন বলছে যে এই অপমান সহ্য করার চাইতে যে আমি দরকার রিজাইন করে দেবো। এই যে দুয়ের মধ্যে কম্পেয়ারে বোঝাচ্ছে, এরকম জায়গায় আমরা বসাই হচ্ছে উড র্যাদার। আমরা স্পেশাল একটা টেকনিক নিয়ে যদি কথা বলি, দেখো 10টা বাক্যের মধ্যে যে বাক্যে উড র্যাদার বসবে সেই বাক্যে গ্যাপের পরে দেন এই শব্দটি থাকে। অনেকে এটা ভুল পড়ায় যে বাক্যের মধ্যে দেন থাকলেই তুমি উড র্যাদার বসাই দিবা, ব্যাপারটা এরকম না যে দেন থাকলেই উড র্যাদার বসাই দিবা তা না, তবে যে বাক্যে উড র্যাদার বসবে ওই বাক্যে দেন থাকে। কেমন? ধরো দুইটা বাক্যে দেন থাকতে পারে, এই আরেকটা বাক্য হয়তো বা অন্য কোনো ক্লুর, কিন্তু তুলনা বুঝিয়েছে এরকম দেন যে বাক্যে থাকে ওই বাক্যেই কেবল উড র্যাদার বসে। তাহলে তুমি খেয়াল করবা যে কোন বাক্যের মধ্যে 10টা বাক্যের মধ্যে যদি একটা বাক্যই পাও দেন আছে, স্বাভাবিকভাবে বোঝা যায় এখানে উড র্যাদার বসবে। আর দুইটা বাক্যে দেন থাকলে তখন ভাবতে হবে কোন জায়গায় তুলনামূলক পরামর্শ দিচ্ছে, এরকম ব্যাপারটা। কেমন? চলো আমরা আরও কিছু উদাহরণ দেখে নিই। যে হি ড্যাশ স্টাডি ইংলিশ দেন জিওগ্রাফি, এই যে শূন্যস্থানের পরে দেন আছে, আর জিওগ্রাফি না পড়ে তার ইংলিশ পড়া উচিত। ধরো একটা ব্যক্তি কোন সাবজেক্ট অনার্স করবে তোমাকে জিজ্ঞেস করছে, যে দুইটা অপশন দিয়েছে ইংলিশ আর জিওগ্রাফি, যেহেতু সে ইংলিশে ভালো তুমি পরামর্শ দিচ্ছ যে হি উড রেদার স্টাডি ইংলিশ দেন জিওগ্রাফি, জিওগ্রাফি না পড়ে তার ইংলিশ পড়লে ভালো হয়। ওই ড্যাশ, ধরো দুইটা জায়গায় ঘুরতে যাওয়ার অপশন আছে, এক কুয়াকাটা অ্যান্ড কক্সেস বাজার। তোমাকে জিজ্ঞেস করলো যে আমরা কোথায় যেতে পারি, তুমি বললা উই উড রাদার পে আ ভিজিট টু কুয়াকাটা দেন কক্সেস বাজার, যে কক্সেস বাজার না যেয়ে আমরা কুয়াকাটা যেতে পারি। তৃষা ড্যাশ স্লিপ দেন ওয়াচ দিস ফিল্ম, যে তৃষা একটা মুভি দেখছে, যে এই মুভিটা না দেখে তৃষার ঘুমাতে যাওয়া উচিত, তার ঘুমাতে গেলে ভালো হয়। এরকম জায়গায় আমরা বসাই হচ্ছে উড রাদার। ক্লিয়ার? আচ্ছা, আমরা আরও একটা ক্লু নিয়ে কথা বলি। একসাথে তিনটা নিয়েছি আমরা, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু। এর মধ্যে যে কোনো একটাই বেসিক্যালি থাকবে, হ্যাভ টু থাকলে হ্যাজ টু থাকবে না, হ্যাজ টু থাকলে হ্যাড টু থাকবে না। বেসিক্যালি অর্থগত দিক থেকে সব একই, করতেই হবে বা কোনো বাধ্যবাধকতা বোঝাবে। এখানে আগে একটা ব্যাপার একটু বলে রাখা ভালো, যে বেশিরভাগ সময় তোমার হ্যাভ টু, হ্যাজ টু আর হ্যাড বেটার এর মধ্যে একটু কনফিউশন তৈরি হতে পারে, যে কোন জায়গায় হ্যাড বেটার বসাবো, কোন জায়গায় হ্যাভ টু বসাবো। তা আমার পরামর্শ হচ্ছে, যখন তুমি বাক্য নিয়ে কাজ করতে করতে দেখবা যে এখানে হ্যাড বেটার আমার বসার কথা, তখন তুমি একটু ওয়েট করো। এইখানে যদি হ্যাড বেটার বসে, অন্য একটা বাক্যে নিশ্চয়ই হ্যাভ টু বসবে, তুমি হ্যাভ টুর বাক্যটাকে খুঁজে বের করো। তারপরে দেখো দুইটা বাক্যের মধ্যে কোন বাক্যে অধিকতর গুরুত্বপূর্ণ কাজের কথা বলা হয়েছে, অর্থাৎ কোন কাজটা করলে ভালো হয় বা করা উচিত, আর কোন কাজটা করতেই হবে। তো যে কাজটা করতেই হবে সেইখানে আমি বসাবো হচ্ছে হ্যাভ টু, হ্যাজ টু।
আর অতীতকালে তুমি কোনো কাজ করতে বাধ্য ছিলা, অবশ্যই করতে হয়েছিল, এরকম জায়গায় আমরা বসাবো হচ্ছে হ্যাড টু। আর বর্তমানকালে বাধ্যবাধকতা বোঝাতে আমরা বসাই হচ্ছে হ্যাভ টু। আমরা একটু যদি ডিটেলসে যাই যে বাধ্যতামূলকভাবে কাউকে কিছু করতে হবে এরকম বোঝালে মূল ভার্বের আগে হ্যাভ টু হ্যাজ টু বসে, পাস্ট টেন্স হলে সাবজেক্টের পরে হ্যাড টু বসে। যেমন ধরো, হি হ্যাজ টু স্টাডি অ্যাটেন্টিভলি টু রিটেইন হিজ ফার্স্ট পজিশন। একটা ব্যক্তি বারবার পরীক্ষাতে ফার্স্ট হয়, এই ফার্স্ট পজিশন যদি সে ধরে রাখতে চায় তাকে কী করতে হবে? যে ভালো মতো পড়াশোনা করতেই হবে, অ্যাটেন্টিভলি পড়াশোনা করতেই হবে, বাধ্যতামূলক, বিকল্প কোনো অপশন নাই। ইফ ইউ ওয়ান্ট টু ওপেন আ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইউ হ্যাভ টু গো টু দ্য ব্যাঙ্ক। যে তুমি যদি একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে চাও তোমাকে ব্যাংকে যেতেই হবে, একটা বিকল্প কোনো অপশন নাই। অ্যান্ড কেউ কেউ একটু তারামি করে বলতে পারো, ক্যান্সার, ব্যাংক থেকে লোকজন যদি কাগজপত্র নিয়ে আমার বাসায় আসে তাহলে তো আমাকে ব্যাংকে যাওয়া লাগলো না। আরে বাবা, ব্যাংক থেকে কাগজপত্র নিয়ে লোকজন যদি তোমার বাসায় আসে, আলটিমেটলি তো ব্যাংকই তোমার বাসায় চলে আসলো, তো সেই তো একই ঘটনা ঘটলো, তাই না? তাহলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে গেলে ব্যাংকে যাওয়াই লাগবে, এর কোনো বিকল্প নাই। আমরা দেখো একটু স্পেশাল একটা টেকনিক নিয়ে যদি কথা বলি, যে বাধ্যতা অর্থে এটা বসবে আর গ্যাপের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে। যেহেতু হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু আছে, আর আমরা জানি টুর পরে ভার্বের বেস ফর্ম হয়, তো স্বাভাবিকভাবেই বেস ফর্ম থাকবে। আরও কিছু এক্সাম্পল আমরা দেখি চলো। যে আওয়ার সোসাইটি ইজ ফুল অফ ব্যাড পারসনস, যে আমাদের সমাজ খারাপ লোকে ভরপুর। উই ড্যাশ রিমেইন অ্যাওয়ার অফ দেম, তাহলে উই হ্যাভ টু রিমেইন অ্যাওয়ার অফ দেম, আমাদেরকে এদের কাছ থেকে অবশ্যই সচেতন থাকতে হবে। ইন অ্যানসিয়েন্ট টাইম পিপল ড্যাশ ফাইট এগেনস্ট ওয়াইল্ড অ্যানিমেলস। তাহলে দেখো, ইন অ্যানসিয়েন্ট টাইম, অনেক প্রাচীনকালের কথা বলা হচ্ছে, তার মানে এই সময় এই পিপলকে কী করতে হতো? ওয়াইল্ড অ্যানিমেলদের সঙ্গে যুদ্ধ করেই বাঁচতে হতো। তার মানে এখানে আমরা বসাবো হ্যাড টু ফাইট। আর ইন আফাজউদ্দিন কলেজ উই ড্যাশ ওয়ার ইউনিফর্ম, আফাজউদ্দিন কলেজে উই হ্যাভ টু ওয়ার ইউনিফর্ম, আমাদের ইউনিফর্ম পড়তেই হয়, বাধ্যতামূলক, বিকল্প কোনো অপশন নাই। আচ্ছা, আমাদের আজকের ক্লাসে আমরা এই পর্যন্ত আলোচনা রাখলাম। যদি তোমাদের কাছে মনে হয় যে আলোচনাটা ফলপ্রসূ হয়েছে, এই আলোচনা থেকে তোমরা একটু ক্লিয়ারলি বুঝতে পেরেছ, তাহলে এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাও যে ক্লজ অ্যান্ড ফ্রেজের উপরে তোমরা সেকেন্ড অংশটা চাও কিনা। আর যদি ভিডিওতে ইউটিউব থেকে দেখে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বা বেল আইকনটা বাজিয়ে রাখো, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড দিলে সবার আগে তোমার কাছে নোটিফিকেশন চলে যায়। কমেন্ট সেকশনে যদি আমরা তোমাদের ইন্টারেস্ট পাই যে স্যার সেকেন্ড পার্টটা পেলে ভালো হয়, তাহলে আমরা সেকেন্ড পার্টে আরও কিছু ইম্পর্টেন্ট ক্লু নিয়ে কথা বলবো, এবং একই সাথে আমরা এই বিভিন্ন বোর্ড এক্সাম বা বোর্ডের কোয়েশ্চেন সলভ করার জন্য আমরা কিছু প্র্যাকটিস ক্লাসও দেবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।